নমস্কার, সুধা সাপ্তাহ সুব্রত আপনাদের স্বাগত জানাই। আজ যে প্রতিবেদনটি নিয়ে আমি আপনাদের সামনে আসলাম, পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখুন, ইতিমধ্যে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস তার নেত্রীর ইচ্ছাতে গ্রাম অঞ্চলে, বিশেষ করে সাধারণ মানুষের মধ্যে, যারা সহজ সরল মানুষ, অর্ধশিক্ষিত মানুষ, তাদের মধ্যে একটা প্রচার চালু করেছে যে কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি সরকার নির্বাচন কমিশনের সাহায্যে এবার ভোটের আগে ভোটার তালিকা থেকে আপনাদের নাম বাদ দিয়ে দেবে, যাতে এবারে বিজেপি ক্ষমতায় আসতে পারে এবং ক্ষমতায় আসার পরে এনআরসি চালু করে আপনাদের নাগরিকত্ব কেড়ে নেবে। অর্থাৎ এটা হলো এনআরসি চালু করার প্রথম পদক্ষেপ। এবং আমরা তো দেখবই যে এই রাজ্যের বিরোধী দলের কিভাবে কাউন্টার করে এবং কিভাবে তার প্রচার করে এবং মানুষের মধ্যে পৌঁছায়। কিন্তু আমার মনে হলো যে সত্যটা মানুষের সামনে তুলে ধরা উচিত এবং আসল ঘটনাটা কি, কেনই বা মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মধ্যে এরকম ভুল বোঝাচ্ছেন। দেখুন, নির্বাচন কমিশনের প্রথম লক্ষ্য কি? নির্ভুল ভোটার তালিকা তৈরি করা। কারণ আমরা জানি শক্তিশালী গণতন্ত্র তখনই সম্ভব হবে যখন বিশুদ্ধ ভোটার তালিকা তৈরি হবে। অর্থাৎ যারা এই দেশের নাগরিক, যারা প্রকৃত নাগরিক, তারা ভোট দিক। যারা প্রকৃত নাগরিক তারা যেন ভোটার তালিকা থেকে বাদ না যায়। আবার যারা ইল্লিগাল অর্থাৎ অবৈধভাবে অনুপ্রবেশকারী, তারা যেন কোনোভাবে ভোটার তালিকায় জায়গা না পায়। এটা কিন্তু নির্বাচন কমিশনের একটা উদ্দেশ্য বা লক্ষ্য। এবং আমরা জানি যে প্রত্যেক বছর নতুন নাম ওঠে ভোটার লিস্টে এবং অনেক নাম কাটা যায়। যারা মরে যায়, যারা ডেড হয়, তাদের নাম বাদ যায় এবং নতুন নাম যোগ হয়, যারা নতুন নাম ওঠে। এবং প্রত্যেক বছরের শেষেই নির্বাচন কমিশন এসএসআর অর্থাৎ স্পেশাল সামারি রিভিশন করে, যে সামারি রিভিশনের মধ্যে থেকে কত নতুন সংযোজন হলো, কত নতুন বিয়োজন হলো, তার উপরে তারিখ করে মোট ভোটারের সংখ্যা নির্বাচন কমিশনের কাছ থেকে প্রকাশ করা হয়। কিন্তু এবার বিহার নির্বাচনের আগে নির্বাচন কমিশন ঠিক করেছে যে আমরা এবারে এসআইআর করবো, অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ করবো, অর্থাৎ বিশেষ ভোটার তালিকা সংশোধনী করব। তো এটা কি এবারে নির্বাচনে প্রথম হচ্ছে? প্রশ্ন হলো না, উত্তর হলো না। এর আগেও একাধিকবার হয়েছে। এর আগেও নির্বাচন কমিশন 1952, 56, 57 সাল, 61, 65, 66, 83, 84, 87 থেকে 89, 92, 93, 95, 2002, 2003, 2003-04 এই বছরগুলোতে কিন্তু এই এসআইআর হয়েছে। কিন্তু তারপরে প্রায় এই 22 বছর হতে গেল, এই 22 বছর ধরে এই এসআইআর হয়নি। তা এত বছরও যখন এর আগে যখন এতবার এসআইআর হয়েছে অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ হয়েছে, তখন যখন কারোর নাগরিকত্ব যায়নি, তখন যখন যারা প্রকৃত নাগরিক তাদের ভোটার লিস্ট থেকে নাম কাটা যায়নি, তাহলে এখন কেন যাবে? কেন মমতা বন্দ্যোপাধ্যায় এইটা নিয়ে চিল্লামিল্লি করে যাচ্ছে? কেন বা কোর্ট অব্দি দৌড়াচ্ছে? কারণ হলো এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ অর্থাৎ হচ্ছে যে আপনার বাড়ি বাড়িতে বিএলওরা ভিজিট করবে, বুথ লেভেল অফিসাররা যাবে। আগে বুথ লেভেল অফিসার কারা যেত? বিভিন্ন আশা কর্মীরা, যারা স্বাস্থ্যকর্মী আছে তারা, এদেরকে দিয়ে বুথ লেভেল অফিসার বানিয়ে এদেরকে বিভিন্ন বাড়িতে নিয়ে যাওয়া হতো। কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান যাদের বলতো তাদের নাম এরা তোলার জন্য সুপারিশ করত। কিন্তু এবার নির্বাচন কমিশন বলেছে যে এবার বুথ লেভেল অফিসার তারা হবে না। বুথ লেভেল অফিসার শুধুমাত্র তারাই হতে পারবে যাদের গ্র্যাচুইটি আছে, যারা পেনশন পাওয়ার উপযুক্ত, যাদের প্রভিডেন্ট ফান্ড আছে। একমাত্র তারাই বুথ লেভেল অফিসার, তারাই বাড়ি বাড়ি যাবে। এবং তারা বাড়ি বাড়ি যাবে, তারা বাড়ি বাড়ি গিয়ে এই ফর্মটা দেবে। এই ফর্মটা তারা বাড়ি বাড়ি গিয়ে দেবে। এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। যে ফর্মটা আগেই ফিল আপ করা থাকবে, যে ডকুমেন্টস আপনাদের ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে দেওয়া আছে। এবং সব থেকে বড় কথা হলো, যেহেতু 2003 সালে পশ্চিমবঙ্গে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ নির্বাচন কমিশন করেছিল এবং বিহারেও একই সাথে হয়েছিল, যেহেতু বিহারে নির্বাচনের আগে হচ্ছে, পশ্চিমবঙ্গেও নির্বাচনের আগে যে হবে এটাই স্বাভাবিক। যেহেতু 2003 সালে হয়েছিল, তাই 2003 সালের 1 জানুয়ারি যে ভোটার তালিকা বেরিয়েছিল, সেই ভোটার তালিকায় যাদের যাদের নাম রয়েছে তাদের নতুন করে এই ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোনো রকম ডকুমেন্টসের প্রয়োজন নেই। এমনকি শুধু তাদের নয়, তার পরিবারের কারোরই কোনো ডকুমেন্টসের প্রয়োজন নেই। শুধুমাত্র তারা তাদের ভোটার কার্ডের এপিক নাম্বারটা দেবে, তাছাড়া আর কারোর দরকার নেই। তাহলে সমস্যাটা কাদের হচ্ছে? সমস্যাটা হচ্ছে
যারা ওপার বাংলাদেশ থেকে এপারে এসে যে সমস্ত রোহিঙ্গারা দানা বেঁধেছে, যারা অবৈধভাবে কাগজপত্র করে ভোটার লিস্টে নাম তুলেছে, যারা এসে এপাশে বাবা পরিবর্তন করে ভোটার লিস্টে নাম তুলে পরবর্তীকালে অন্য জায়গায় ট্রান্সফার নিয়ে বাবার নাম পরিবর্তন করে রয়েছে, সমস্যাটা হবে তাদের। সমস্যাটা হবে তাদের, অর্থাৎ অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা এই রাজ্যে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হবে। যারা এই পশ্চিমবঙ্গের বাসিন্দা তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। এমনকি যে সমস্ত মুসলমানরা এই ভারতের বাসিন্দা, এই পশ্চিমবঙ্গের বাসিন্দা, তাদের ক্ষেত্রেও কোনো সমস্যা কিন্তু নেই। তাদের ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। 2003 সালে যখন নির্বাচন কমিশন এই পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিউটা করেছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কপট কথার উপরে ভিত্তি করে, তখন কিন্তু প্রায় 20 লক্ষ নতুন অ্যাড হয়েছিল এবং 60 লক্ষ বাদ গেছিল। টোটাল 60 লক্ষ বাদ হয়ে 40 লক্ষ ভোটার কার্ড কিন্তু জালি ভোটার কার্ড বাদ হয়েছিল। তাহলে সেই মমতা বন্দ্যোপাধ্যায়, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছাতে নির্বাচন কমিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ করেছিল, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ 22 বছর পরে এসে কেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিউর বিরোধিতা করছে? এর আসল কারণ কি? আসল কারণ হচ্ছে এই রাজ্যে রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা ছেয়ে গেছে, যারা এই মূলত তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক। তাই মমতা বন্দ্যোপাধ্যায় চাচ্ছে না, তাই তড়িঘড়ি ইন্ডিজোট এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মহামিত্র সুপ্রিম কোর্টে চলে গেল যে এই SIRটাকে বন্ধ করতে হবে। কিন্তু এরা জানে না যে পরিষ্কারভাবে নির্বাচন কমিশনকে আমাদের দেশের আইন খুব পরিষ্কারভাবে বলছে যে কমিশন হ্যাজ ডিরেক্টেড এ SIR ইন এক্সারসাইজ অফ ইটস পাওয়ার আন্ডার আর্টিকেল 324 অর্থাৎ 324 ধারা অনুযায়ী সেকশন 21 অফ রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1950 অর্থাৎ 1950 সালের পিপল অ্যাক্টে নির্বাচন কমিশনকে এই অধিকার দেওয়া আছে আর্টিকেল 324 হিসাবে যে নির্বাচন কমিশন SIR করতে পারে। তারপরে SIR বন্ধ করার জন্য এরা সুপ্রিম কোর্টে গেছে। কারণ দেখুন, যেখানে সংবিধান বলছে যে while carrying out the SIR of the electoral roll of ERO, each assembly constituency shall be responsible for the ensuring that no eligible citizen is left out, while no ineligible person is included in the electoral roll। অর্থাৎ এই SIR এর পদ্ধতির মধ্যে থেকে EROর বড় ভূমিকা থাকবে যে একজনও বৈধ সিটিজেন যারা আছে, নাগরিক, তারা যেন ভোটার তালিকা থেকে বাদ না যায়, আর একজনও অবৈধ যারা তারা ভোটার তালিকায় স্থান না পায়। এটা কিন্তু সুনিশ্চিত করতে হবে। তারপরে দাঁড়িয়েও এরা কিন্তু সুপ্রিম কোর্টে গেছে। এরা বলছে কেন 1/7/87কে কেন বেস ধরবে, কেন 88 না, কেন 89 না, কেন 2000 নয়, এরকম অনেক ধরনের কথা বলছে। কারণ যদি এটাই আপনাদের করতে হয় তাহলে আপনারা আইন পরিবর্তনের কথা বলুন। দেখুন, খুব পরিষ্কারভাবে বলা আছে যে ডিক্লারেশনের ক্ষেত্রে বলা আছে যে I am above 18 years of age, ordinary resident on the above address and citizen of India। অর্থাৎ তিনটে আপনাদের বক্স করা আছে যেখানে লেখা আছে যে আপনি 1987 সালের 1 জুলাইয়ের আগে জন্মেছেন, আর পরেরটা আছে 1987 সালের 1 জুলাই থেকে ডিসেম্বর 2004-এর মধ্যে জন্মেছেন, অথবা ডিসেম্বর 2004-এর পরে জন্মেছেন। কারণ 2004 অবধি আপনার SIR করা ছিল, 2004-এর পর থেকে SIR করা নেই। সুতরাং SIR করার পরপর আপনার নতুন করে কিন্তু অ্যামেন্ডমেন্ট হয়েছে পার্লামেন্টে। সুতরাং সেখানে হচ্ছে 87 সালের 1/7/87 আগে যারা জন্মেছে, 1/7/87 থেকে ডিসেম্বরের 2 তারিখ 2004 অবধি যাদের জন্ম, আবার ডিসেম্বর 2004-এর 2 তারিখের পরে যারা জন্মগ্রহণ করেছে তাদের জন্য বক্স রাখা হয়েছে, কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো বলা হয়েছে। এবং খুব সুন্দরভাবে দেখুন, সিটিজেনশিপ বাই বার্থ, আপনি জন্মসূত্রে যে সিটিজেন তার জন্য যে আপনার আইনেই লেখা আছে অন অর আফটার 26th of day of January 1950 but the before the first day of July 1987। খুব সুন্দরভাবে এখানে 1987 জুলাইয়ের কথা বলা আছে এবং ফার্স্ট ডে অফ 1987। তারপরে বলা আছে অন অর আফটার দ্য
1st day of July 1987, but before the commencement of the Citizenship Amendment Act 2003, অর্থাৎ নতুন করে অ্যামেন্ডমেন্ট হয়েছিল 2003-এ, যেটা 2004-এর ডিসেম্বরে ইমপ্লিমেন্ট হয়েছিল, and earlier of the whose parents is a citizen of India at the time of his birth. এবং থার্ড বলেছে অন অর আফটার দ্য কমেন্সমেন্ট অফ দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 2003, 6th of 2004, বোথ অফ হিজ প্যারেন্টস আর সিটিজেন অফ ইন্ডিয়া, মানে যাদের দুজনের প্যারেন্টসই ভারতের সিটিজেন, সে জন্মসূত্রে এমনি সিটিজেনশিপ পাবে। আর যাদের ওয়ান অফ দোজ প্যারেন্টস সিটিজেন অফ ইন্ডিয়া, যার মধ্যে একজন প্যারেন্টস সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার ইজ নট ইলিগাল মাইগ্রেন্ট অফ দ্য টাইম, অর্থাৎ একজন হচ্ছে দুজন বাবা মাই ইন্ডিয়া সিটিজেন হবে, সেক্ষেত্রে সে নাগরিকত্ব পাবে। আরেক হচ্ছে তার বাবা ও মায়ের মধ্যে একজন ভারতীয় নাগরিক হবে, আর আরেকজন যেন ইললিগাল মাইগ্রেন্ট না হয়, তাহলে সে কিন্তু সিটিজেনশিপ পাবে। এগুলো সিটিজেনশিপ অ্যাক্টের অ্যামেন্ডমেন্টেই লেখা আছে। তারপরে দাঁড়িয়ে এরা বোকার মতো চিল্লিয়ে যাচ্ছে যে কেন বেস ইয়ার 87 ধরা হলো, কেন 89, 90 ধরা হলো না। এই মর্মে এরা সুপ্রিম কোর্টে গেছিল, সুপ্রিম কোর্ট তো পাত্তা দেয়নি। সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে SIR এর ওপরে কোনো রকম ভাবে নিষেধাজ্ঞা জারি করেনি, কারণ নির্বাচন কমিশন একটা আলাদা বডি। নির্বাচন কমিশনের কাজে কোনোদিনই সুপ্রিম কোর্ট কিন্তু হস্তক্ষেপ করেনি, আজও করবে না। তবে সুপ্রিম কোর্ট এটা বলেছে যে কেন আধার কার্ডকে ইউজ করা যাবে না, কেন রেশন কার্ডকে ইউজ করা যাবে না, এইগুলোকে কেন আমি ডকুমেন্টস হিসাবে ইউজ করতে পারবো না। তবে এর আসল কারণ নির্বাচন কমিশনের কাছে অবশ্যই আছে। তার কারণ খুব পরিষ্কারভাবে বিহারে দেখা গেছে যে যে জায়গায় মুসলিম পপুলেশন অনেক বেশি, সেখানে আধার কার্ডের পার্সেন্টেজ অনেক বেশি, অর্থাৎ 100টা লোক থাকলে আধার কার্ড 130টা, যেখানে 100টা লোক থাকে আধার কার্ড 125টা। অর্থাৎ যদি লোক সংখ্যা 100 থাকে তাহলে আধার কার্ড 130টা কি করে, অর্থাৎ 30 জন অতিরিক্ত লোকের আধার কার্ড তৈরি করে দেওয়া হয়েছে, যারা বাইরে থাকে অনুপ্রবেশকারী, ভোটের সময় এসে ভোট দেয়। এই সংখ্যাটা কিন্তু পশ্চিমবঙ্গে প্রবল, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যেরকম বিহারে SIR হচ্ছে, পশ্চিমবঙ্গে কিন্তু এর আগে SIR হবে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানে। সুতরাং এই ধরনের একটা বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মধ্যে একটা ভুল বা ভ্রান্ত ধারণা তৈরি করবার চেষ্টা করছে। এ বিষয়ে আপনারা কেউ বিভ্রান্ত হবে না। যারা এই দেশের নাগরিক, যারা পশ্চিমবঙ্গের নাগরিক, তাদের চিন্তিত হওয়ার কোনো জায়গা নেই, তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার কোনো সম্ভাবনা নেই। সুতরাং এই নিয়ে মিথ্যে আলোচনার মধ্যে বা মিথ্যে কানাঘুষোর মধ্যে আপনারা কখনোই কান দেবেন না। ধন্যবাদ, নমস্কার।